ওকে যদি ট্রেনিং দিতেই হয় তাহলে দ্রোণাচার্য স্যারকে ডেকে পাঠাও, তিনি ট্রেনিং দেবেন, তুমি ওর মুখ দর্শন করবে না, বুঝেছ? আর 3 দিন পরে তো আর্যর জন্মদিন। আমি ভেবেছিলাম কিছু আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করব, হইচই করব। ভালোই হলো, তাদের সামনে আমি তোমাদের ডিভোর্সের কথাটা ঘোষণা করে দেবো। বাবা, মাধবীর হলোটা কি? ছেলের কথায় এতটাই আঘাত পেল যে একেবারে নিজে যেচে ছেলের ডিভোর্স ঘোষণা করছে। বাবা, এ তো দেখছি গাছে না উঠেই এক কাঁদি। ভালো ভালো, আমার রাজ্যসভার টিকিটটা এবার তার মানে কনফার্মড। ইটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া, ব্রিলিয়েন্ট আইডিয়া বেয়ান। আমি অনেক সিরিয়াল দেখেছি কিন্তু কখনো এরকম ঘটনা দেখিনি যেখানে ছেলের জন্মদিনে মা ছেলে আর বৌমার ডিভোর্সের কথা ঘোষণা করছে। আপনি যদি সত্যি একটা মাইক হাতে নিয়ে এই পুরো ব্যাপারটা করতে পারেন, আপনি সিরিয়ালের জগতে একটা কি ঝড় তুলে দেবেন, ঝড়। আগে আমাদের বাড়িতে এই মুহূর্তে যে ঝড়টা উঠেছে সেটা সামলে নিই, তারপর আমি দেখছি আর কোথায় কোথায় ঝড় তোলা যায়। তুমি চুপ করো তো নিখিল। ট্রিনা সুইটহার্ট, তোমাকে কিন্তু দাদাভাইয়ের বার্থডে পার্টিতে আসতেই হবে। তবে হ্যাঁ, এবার কিন্তু একা নয়, সাথে আঙ্কেল অ্যান্ড আন্টিকেও নিয়ে আসতে হবে। এনিওয়ে, তুমি তো দাদাভাইয়ের বার্থডে অবধি এখানেই থেকে যেতে পারো। অ্যাজ ইউ উইশ। আমার জন্মদিনের কোনো পার্টি হোক আর সেই পার্টিতে আমার ডিভোর্স নিয়ে আলাপ আলোচনা হোক, এটা আমি একদম চাই না। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বাড়ির কজনের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলেই আমি খুশি হব। ওমা, কেন আর্যদা? তুমি এত বড় একটা ঘটনা সবার থেকে কেন আড়াল করতে চাইছো? তুমি এত বড় একটা মহৎ কাজ করতে চলেছো, দিয়ার স্বপ্ন পূরণের জন্য ওকে ডিভোর্স দিতে যাচ্ছ। তাহলে আমার তো মনে হয় এটা আরো বেশি করে, মানে আরো বড় করে তোমার সেলিব্রেট করা উচিত, তাই না? প্রথমে তো আমি মন থেকে মেনেই নিতে পারছিলাম না তোমাদের এই ডিভোর্সের ব্যাপারটা, কিন্তু এখন মনে হচ্ছে তোমরা যা করছো একদম ঠিক কাজ করছো। আর তাছাড়া তোমাদের এই ডিভোর্সটা, এটা তো কোনো বিচ্ছেদ নয়, এটা তো তোমাদের নতুন করে দুজনেরই জার্নি শুরু। ইউ মাস্ট সেলিব্রেট আর্যদা। আচ্ছা মা, আমার মনে হয় কি আর্যদার জন্মদিনের দিন সমস্ত রান্নাবান্নার দায়িত্ব আমি একা নেব, ঠিক আছে? এতদিন পর আমি আর তিস্তা অন্তত একটা ব্যাপারে একমত হলাম। হ্যাঁ, বড় ভাইয়ের জন্মদিনে ওদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। গত 10 বছরে মা হিসেবে আমি তো তোকে কিছু দিতে পারিনি আর্য। ধরে নে না, তোর এই ডিভোর্সের সিদ্ধান্তটা মেনে নেওয়া আমার তরফ থেকে তোর এবছরের জন্মদিনের উপহার। আমি জানি যে মাকে ধন্যবাদ দেওয়া যায় না, তবু আমি তোমাকে থ্যাংক ইউ বলছি মা। থ্যাংক ইউ ফর দ্য বার্থডে গিফট। থ্যাংক ইউ মা। ঠাম্মি যাই বলুক না কেন, আমি কোচ হিসেবে দিয়ার পাশে না থাকলে
ও কিছুতেই ব্যাডমিন্টন ক্যারিয়ারে উন্নতি করতে পারবে না। মায়াঙ্ক ওকে উন্নতি করতে দেবে না। মায়াঙ্ক এখন প্রতি মুহূর্তে চাইবে দিয়া যেন স্টেট চ্যাম্পিয়নশিপ না খেলতে পারে। আর দিয়া যদি খেলার সুযোগ পায় তাহলেও মায়াঙ্ক প্রত্যেকটা ম্যাচের সময় কোনো না কোনো ষড়যন্ত্র করে ওকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এটা তো শুধুমাত্র কোচ করার বিষয় নয়, এটা তো প্রোটেকশনেরও বিষয়। আমাকে তো দিয়াকে প্রোটেক্ট করতে হবে। না, ডিভোর্সের পর আমি দিয়ার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখতে পারবো না। ঠাম্মির দেওয়াই শর্তটা আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। আমাকে এটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতেই হবে, এক্ষুনি কথা বলতে হবে, এক্ষুনি। আর্য, তুই কোথাও বেরোচ্ছিস? মা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমার সাথে? হ্যাঁ। কি বলবি, তাড়াতাড়ি বল। মা, এই ঠাম্মি যে শর্তটা দিয়েছে যে ডিভোর্সের পর দিয়া আর আমি একে অপরের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না, হ্যাঁ তাই তো, এই শর্তটা আমি মানতে পারলাম না মা। কিন্তু সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে আর্য, এটা তো বদলানো যাবে না। মা, মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একাডেমিটা একটা জঙ্গলে পরিণত হয়েছে, আর শালিনীর ইনজুরির পর মায়াঙ্ক একেবারে হিংস্র বাঘের মতো ওখানে ওত পেতে আছে। দিয়াকে দেখলে ওই দিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে মা। আর্য, একাডেমিতে যেমন মায়াঙ্ক শর্মার মতন খারাপ লোক আছে, তেমনি ভালো লোকও তো আছে। এটা তো তুই অস্বীকার করতে পারবি না। তাই ভালো খারাপ মিশিয়ে দিয়া নিজেরটা ঠিক ম্যানেজ করে নিতে পারবে। দেখ না, বড় বড় উকিল যা পারলো না, তোর বাবা যা পারলেন না, দিয়া কেমন লকআপ থেকে তোকে উদ্ধার করে নিয়ে এলো। যে তোকে এভাবে উদ্ধার করতে পারে সে নিজেকে বাঁচাতে পারে। আর ব্যাডমিন্টন ট্রেনিং এর কথা বলছিস, তুই বরং অন্য কাউকে ঠিক করে দে। আর্য, তুই দিয়াকে ডিভোর্স দিচ্ছিস। দিয়া কিন্তু তোকে ডিভোর্স দিতে চাইছে না, ও এ বাড়িতেই থাকতে চাইছে। তুই যদি চোখের আড়াল হোস তাহলে শত কষ্ট হলেও দিয়া ব্যাডমিন্টনকে আঁকড়ে ধরে তোকে ভুলে থাকতে পারবে। কিন্তু তুই যদি সকাল বিকেল ওর চোখের সামনে ঘোরাফেরা করিস তাহলে তো কষ্ট পাবে। চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ও তো মন দিয়ে ব্যাডমিন্টনটা খেলতেই পারবে না। কিন্তু মা, না না না, আর কোনো কিন্তু না। এই বিষয়ে যত কথা বলবি তত কথা বাড়বে। তাই কথা না বাড়িয়ে তুই আমাকে আলমারির চাবিটা দে তো। চাবি? হ্যাঁ, তাড়াতাড়ি দে, আমার দরকার আছে। দে দে। দে। আমি একবার তোর আলমারিটা খুলে দেখতে চাই ওখানে দিয়ার কোনো জামা কাপড় বা জিনিসপত্র আছে কিনা। দেখি, এখানে তো দিয়ার কোনো জামা কাপড়ই দেখতে পাচ্ছি না, না কোনো জিনিসও নেই। মায়ের ঘরে থাকতে যাওয়ার সময় আমার মনে হয় ও সব কিছু গুছিয়ে নিয়ে গেছে। আর ড্রেসিং টেবিলেও তো কিছু দেখতে পাচ্ছি না, বুক সেলফেও কিছু নেই। দেখেছো, আসল জিনিসটাই তো ভুলে যাচ্ছিলাম। বজরংবলীর মূর্তিটা তো এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ দিয়া যখন বাড়িতে যাবে তখন এটা তো ওর সঙ্গে দিয়ে দিতে হবে। না, এটাকে তুলে নিয়ে যা। হ্যাঁ মা, ওটা ওটা থাক ওখানে। না আমি না না, ওটা থাক ওখানে মা, আমি বলছি তো ওটা থাক। বাবা, কি হলো রে তোর আর্য? ঠাকুরের মূর্তিটা ঘরে রাখার জন্য আমাকে জোরাজোরি করছিস? বাবা, বেশ বুঝতে পারছি এই কদিনে দিয়া তোকে অনেকটা বদলে ফেলেছে। ঠিক আছে, তুই যখন বলছিস তখন মূর্তিটা না হয় ওখানেই থাক। আর যে দুদিন দিয়া এই বাড়িতে থাকবে ও না হয় আমার সঙ্গে আমার ঘরেই থাক। আর এই দুদিন বেশি কারোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, কারণ যত বেশি কথা বলবে ততই ওর কষ্ট বাড়বে।
যাক গে, তুই বিশ্রাম নে, আমি দেখি মেয়েটা আবার কি করছে। কিন্তু আমার তো বিশ্রামের সময় নেই, আমার হাতে ক্রমশ সময় কমে আসছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ার সঙ্গে কথা বলতেই হবে। প্রজাপতি ঋষি গায়ত্রীর ছন্দ অগ্নির দেবতা মহাপার্শ্বাদিগমে বিনিয়াগা ওং ইন্দ্রায় স্বাহা ওং বায়বে স্বাহা ওং বিষ্ণবে স্বাহা। আপনার কি আমাকে আর কিচ্ছু বলার নেই? কিচ্ছু না? আপনি শুধু আপনার নিজের সিদ্ধান্তটা শুনিয়ে দিয়ে চলে গেলেন, অথচ আমার মনের কথাটা একবারও শোনার প্রয়োজন বোধ করলেন না। ফাঁসির আসামিকেও তো তার শেষ ইচ্ছেটা পূরণ করার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে আমার বেলায় আপনি এত নিষ্ঠুর কেন হচ্ছেন? কেন 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 কেন? না না খেয়ে নাও। না, আমরা খাবো না, আমরা কিছুতেই খাবো না। এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি মেঘ বৃষ্টি। কখন থেকে খাবারটা নিয়ে বসে আছে, তোমরা কিছুতেই মুখে তুলছো না। কেন এরকম দুষ্টুমি করছো বলো তো? আমার কত কাজ পড়ে আছে, এরকম দুষ্টুমি করে না। লক্ষ্মী সোনা, না খেয়ে নাও। তুমি তাহলে বজরংবলী আন্টিকে পাঠিয়ে দিয়ে তোমার কাজ করতে চলে যাও, বজরংবলী আন্টি আমাদের খাইয়ে দেবে। আমি বললাম না বজরংবলী আন্টির শরীরটা আজকে ভালো নেই। বজরংবলী আন্টির শরীর ভালো আছে, আর ডিভোর্স মানে কি সেটা আমি জানি মণিমা। আচ্ছা মণিমা, বজরংবলী আন্টি বাড়ি থেকে কি চলে যাবে? ছি বৃষ্টি, এই সমস্ত কথা তুমি কোথা থেকে শিখেছো? বৃষ্টি, আমি যেন আর কোনোদিনও তোমার মুখে কথা না শুনি। তিস্তা, ওদেরকে ওভাবে বকিস না। তুই যা, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। তুমি পারবে আর্যতা? অবশ্য তুমি এখন অনেক অসাধ্য সাধনই করতে পারো। আসলে কি জানো তো আর্যতা, আমরা বড়রা কিন্তু কষ্ট করে হলেও ভালো মন্দ সব পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারি। খারাপ লাগে এই বাচ্চাগুলোর জন্য। আমাদের বড়দের মান অভিমান সবকিছুর মাসুল ওদেরকে চোকাতে হয়। আজ মেঘ বৃষ্টিকে কে খাইয়ে দেবে? দাদাভাই খাইয়ে দেবে। নাও, হা করো, হা করো। দাদা ভাই, তার আগে তুমি আমাদের প্রমিস করো বজরংবলী আন্টি এই বাড়ি থেকে কোথাও যাবে না তো? কি হলো দাদা ভাই, প্রমিস করো। বজরংবলী আন্টির সাথে আমরা কথা বলতে পারছি না, থাম্বু গার্ড দিয়ে রেখেছে। তোমাদের বজরংবলী আন্টির সাথে আমারও কথা আছে, কি করে দেখা করা যায় একটু আইডিয়া দাও তো আমাকে। আইডিয়া? আইডিয়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দাদা ভাই,
বলো তো এইটা দিয়ে আমরা কি করব? আমরা না এর ভেতরে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ঢোকাবো। আর কাগজ কিভাবে ছেড়ে? কাগজ তো এইভাবে ছেড়ে কাগজ ছিঁড়ে ঢুকিয়ে আমি আর ভাই ওই ঘরে এটাকে দিয়ে দেব। তারপর দেখো না কি হয়। ভেরি গুড। দিয়া, কাল সারাদিন অনেক ধকল গেছে, চোখের তলায় কালিও পড়ে গেছে। না, বিশ্রাম করো আর এই জামা কাপড়গুলো ধরো। কিন্তু মা, এগুলো তো দেখছি জিন্স আর কুর্তি। বিয়ের আগে তো তুমি এইসব পোশাকই পরতে। বিয়ের পর আমি তোমাকে শাড়ি পরতে বলেছিলাম। এখন তো আর কোনো বিধিনিষেধ রইল না, তাই তুমি তোমার যা ইচ্ছে তাই পরতে পারো। মা, মা তুমি এসব কি বলছো মা? মা, মামা আমি জানি মা, একবার তো তুমিই পারো আমাদের এই ডিভোর্সটা আটকাতে। মা, মা প্লিজ এভাবে অভিমান করে মুখ ফিরিয়ে নিও না মা। প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি মা, প্লিজ এরকম করো না। প্লিজ কিছু একটা করো মা, প্লিজ কিছু একটা করো। দেখো, আমি যা করেছি সেটা তোমার আর আর্যর ভালো ভেবেই করেছি। আজ না বুঝতে পারলেও একদিন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। কিন্তু মা, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। নাও। নাও, হ্যাঁ করো। গোজো, দেখি মেঘ বৃষ্টি, তোমরা ওখানে কেন? ভেতরে এসো। পালা ভাই পালা, ঠাম্মু আছে। কি ব্যাপার? মেঘ বৃষ্টি ঘরে না ঢুকে এভাবে পালিয়ে গেল কেন? তোমার হাতে ওটা কি? মা, এটা তো দেখছি একটা পুতুল। মেঘ বৃষ্টি দরজার সামনে দিয়ে গড়িয়ে দিয়ে গেল। তোমার হাতে না দিয়ে দরজার সামনে দিয়ে গড়িয়ে দিয়ে গেল কেন? দেখি পুতুলটা। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা,
ব্যাপারটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। এত কিছুর পরও আমি দিয়ার সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছি, এটা জানতে পারলে তো আবার একটা সমস্যা তৈরি হবে বাড়িতে। দোষী দুটোর কাণ্ড দেখেছো? তোমাকে হেনস্থা করার একটা সুযোগ হাতছাড়া করবে না। ওমা, এর মধ্যে তো আরেকটা পুতুল চিরকুট। চিরকুট কে পাঠিয়েছে?